সরকারের সাথে সেনাবাহিনী টানাপোড়েন নেই, আপোষ করবে না স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়। ব্রিফিংয়ে সেনা সদর, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। দেখছেন প্রধান শিরোনাম। দর্শক, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ফ্যাসিবাদী বুলেটের বিরুদ্ধে বুক পেতে দেয়া 4 তরুণের আত্মহত্যার চেষ্টা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ, ভুলে গেছেন রাজপথের বন্ধুরাও। তাহলে এই আমাদের উন্নত চিকিৎসা নিয়ে দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা যদি এই আমাদের সাথে সাক্ষাৎ না করতো তাহলে আমাদের খুব। সদর জানায়, করিডোর একটি স্পর্শকাতর বিষয়, তাই দেশের স্বার্থ বিনষ্ট হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। জানানো হয়, মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। এমনকি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ঝুঁকি নিয়ে দাঁড়ায় সাধারণ মানুষের পাশে। সম্প্রতি রাজনৈতিক ঘটনা প্রবাহে অনেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হস্তক্ষেপ চান। আইন শৃঙ্খলা নিয়ে সেনা সদরের নিয়মিত ব্রিফিং থেকে জানানো হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর হবে সেনাবাহিনী। মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় অফিসার্স অ্যাড্রেসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হওয়া আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। অফিসার্স অ্যাড্রেস, দেখুন, সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার এনসিও সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়িত থাকবে না বাংলাদেশ সেনাবাহিনী। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। সশস্ত্র গোষ্ঠী কেএনএফ ও আরাকান আর্মির তৎপরতা গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেএনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনের বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। জানান, সীমান্ত শান্তি বিনষ্ট হওয়ার সুযোগ নেই। প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি, এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। করিডোর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি জানান, এটি একটি স্পর্শকাতর বিষয়। এই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ, তাদের অনেকের জীবনই এখন চরম সংকটাপন্ন। কেউ হাসপাতালে কাতরাচ্ছেন, কেউ বা পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। মর্মান্তিক হলেও সত্য, সুচিকিৎসা না পাওয়ায় বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিল জুলাই বিপ্লবে আহত 4 তরুণ। দর্শক, তাদের অভিযোগ, বিজয়ের পর থেকে কেউ রাখেন না তাদের খবর। আর এদিকে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, রাষ্ট্রকে নিতে হবে আহত জুলাই যোদ্ধাদের দায়িত্ব। আর জানাচ্ছেন মাসুদ সুমন। জীবন কি এতটাই মূল্যহীন, এতটাই কমে গেছে তরুণ তাজা রক্তের দাম? নয়তো যাদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ, সুচিকিৎসা পেতে কেন বিষ পানে আত্মহত্যার পথ বেছে নিতে হবে এসব জুলাই যোদ্ধাদের? বৃষ্টির শেষে ছাতাটারও বোঝা মনে হয়। আমরা এমন একটা পরিবেশ আর এমন একটা অবস্থায় এখন বাস করতেছি। হতে পারে আমি সহ আমাদের আহত 22,000 বাইরের দুর্ভাগ্য, আমরা দেশ বাঁচাইতে পারলেও নিজেকে বাঁচাইতে পারিনি।
কতটা অদম্য সাহসে পুলিশের বেহিসাবি গুলির মুখে বুক পেতে দিয়েছিল লাখ লাখ তরুণ। নতুন বাংলাদেশ চেয়েছিল তারা, চেয়েছিল বৈষম্যহীন নতুন জীবন। কিন্তু কয়েক মাসের মধ্যেই স্বপ্নে ধরা দেয় মরীচিকা, আর আশার গুড়ে পড়ে বালি। এ যেন শহীদ পরিবার আর বিপ্লবী রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। আমরা যেটা আশা করছিলাম তেমন কিছুই হচ্ছে না, উল্টা আমরা প্রতিনিয়তই অবহেলিত শিকার হচ্ছে। দিন চলতেছে না, একবারেই চলতেছে না। একজনের খাবার দিতেছে, আমার এই খাবার দিয়ে আমার আরেকজন খাইতে পারে না। যা আশ্বাস দিছে সরকার, সে আশ্বাস অনুযায়ী তো আমাদের কাজটা হচ্ছে না। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কেউ এক চোখ হারিয়েছেন, কেউ অন্ধ হয়েছেন চিরতরে। আশার আলো নিভেছে অনেক পরিবারের, আর যারা পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে, অমানবিক দুঃখ কষ্টে কাটছে তাদের জীবন। চিকিৎসার অভাবে আপনার এই জায়গায় পোকা হয়ে গেছে। দেখানোর পরে বলছে যে গুড, এর আগে দেখাইছি গুড, সব জায়গাতেই খালি গুড। তাহলে চোখের ব্যথা কি জন্য? আর একটু রোদের উপরে গেলে পরে চোখের দিয়ে তাকাইতেও পারি না। জুলাই যোদ্ধাদের অভিযোগ, বিজয়ের পর কেউ তাদের খবর রাখেন না, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না আহতরা, নিহতদের পরিবার পাচ্ছে না সরকারি সহায়তা, ফোন ধরেন না এনসিপি নেতারা, এমনকি দেন না SMS এরও জবাব। সব মিলিয়ে এক বুক অভিমান আর সীমাহীন অপ্রাপ্তিতে এখনো বেঁচে আছেন স্বপ্নবাজ তরুণরা। আমাদেরকে নিয়ে চিকিৎসার জন্য একটা করছিল, মানে 6 জন প্রতিনিধি বিশিষ্ট একটা টিম করছিল। এই 6 জন তাকে SMS দিয়েও এখন পায় না। এই যে নাগরিক পার্টি নতুন এনসিপি হয়েছে, তাদের লোক এখনো আসছে না। 24 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কানে তারা কিন্তু নিউজ দেখছে আমরা এইগুলো করছি। অভিযোগ এখানেই শেষ নয়। শারীরিক অবস্থার চরম অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় কয়েকজনকে। সেখানেও মিলেছে সীমাহীন অবহেলা, যা কাম্য নয় কোনোভাবেই। আমরা আমাদেরকে স্বাস্থ্য প্রতিষ্ঠান যে বাসাতে রাখছে, টাকার কথা ছিল হসপিটাল, না রেখে ওনার আন্ডারে রাখছে, যে আমরা চিকিৎসা পাচ্ছি না। খাবারের টাকা আমাদের 1 সপ্তাহ 10 দিন হয়ে যায়, খাবারের টাকা আসে না। রাষ্ট্র কি এসব অভিযোগের দায় এড়াতে পারে, কিংবা পাশ কাটিয়ে যেতে পারে বৈষম্য বিরোধী থেকে জন্ম নেয়া এনসিপি নেতারা? এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের, কোনো ব্যক্তির বা সংগঠনের না। কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে, কারণ আমরা একসাথে লড়াই করেছিলাম, আমরা সহযোদ্ধা। রাজনীতির মারপ্যাচ বুঝতে চান না আহত জুলাই যোদ্ধারা। তারা চান বিপ্লবের সুফল নিশ্চিত হোক, পূরণ হোক শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। একই কর্মসূচি পালনের জন্য সারা দেশের সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। প্রতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় সরকার, যাকে কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কিন্তু এই আন্দোলন চলার মধ্যেই 4 অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার, যেখানে দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে। কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, যে কোনো ইয়েতে তাদেরকে চাকরিচ্যুতির ভয় দেখানো হচ্ছে, এবং এটা হলে সেই আশঙ্কায় সুযোগ নাই। আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন, প্রত্যেকের 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। আমাদের সংসার বাচ্চা কাচ্চার জন্যই তো আমরা চাকরি করতে আসছি। এখন চাকরির জন্য যদি আমরা সংসারই ছেড়ে দেই তাহলে কিভাবে হবে? আমাদের প্রতি সহনশীল হন এবং এই সহনশীল আইন তৈরি করুন। অধ্যাদেশটি প্রত্যাহারের দাবিতে সোমবার সচিবালয় চত্বরে এমন বিক্ষোভ মিছিল জমায়েত। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে সমাবেশ করেন তারা। আইন উপদেষ্টার সাথে এ নিয়ে কর্মচারী ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও উপদেষ্টা সচিবালয়ে না আসায় তা হয়নি। শেষমেশ মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সারা বাংলাদেশের
সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। না, আমরা কাজ করব না। ওনাদের কমার আসা পর্যন্ত আমরা কাজে যোগদান করব না। দাবি না মানলে সারা দেশের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংস্কার কাজে সচিবালয়ও বাধা হয়ে দাঁড়ালে তা প্রতিহত করা হবে বলে হুমকি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে পথসভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি। আর অন্যদিকে নীলফামারীতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার অন্য কারোর উপর দায়িত্ব দিতে পারেন না। আমরা সেই বিষয়টাই আমরা দল গোছাতে একের পর এক পথসভায় ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার চট্টগ্রাম উত্তর জেলায় পথসভা শুরু হয় নগরীর বিপ্লব উদ্যান থেকে। বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে যদি সচিবালয়ে বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করবে এনসিপি। বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নিয়ে জনপ্রত্যাশা জানতেই কর্মসূচি শুরু করেছে এনসিপি বলে জানান হাসনাত। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারীতে পথসভা এবং লিফলেট বিতরণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার অন্য কারো উপর দায়িত্ব দিতে পারবেন না। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। মঙ্গলবারও চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি পথসভা করবে এনসিপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশ তত বেশি সংকট বাড়বে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জানান, গণতান্ত্রিক উত্তরণে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা। আমাদের ১৭ বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিরলে জাতীয় সংকট বাড়বে। Reform only works when you have a democratic order in the country. Reform কাজ করবে না otherwise. মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে গণমাধ্যমকেও চাপে রাখা হয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরও চাপ বাড়তে থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
ভারতের পুশিন বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ বিষয়ে নিয়মিত জোর প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। সোমবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব কথা বলেন। জানান, শেখ হাসিনা সহ তার সরকারের পলাতক মন্ত্রীদের বিষয়ে আদালতের নির্দেশনা মেনেই কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ব্রিফিংয়ে সচিব জানান, দ্বিপক্ষীয় সফরে বুধবার 4 দিনের সফরে জাপান যাবেন প্রধান উপদেষ্টা। সফরে 7টি MOU সই হবে। সীমান্ত পথে লাগাতার পুশিং করছে ভারত। সোমবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা আচালং সীমান্ত দিয়ে 19 জনকে পুশিং করা হয়। ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই দিনে হবিগঞ্জের চুনারু ঘাটে শিশুসহ 19 জনকে জোর করে ঠেলে দিয়েছে BSF। বিভিন্ন সীমান্ত পথে চলতি সপ্তাহে বাংলাদেশের কয়েকশো মানুষকে ঠেলে দিয়েছে ভারত। তবে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে ফেরত দিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী বলেন, ভারতের পাঠানো তালিকা যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় লাগছে। এটার একটা অ্যামিকেবল সলিউশন পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যেন না হয় সেই ব্যাপারেও বলা হয়েছে। শেখ হাসিনা সহ তার সময়ের মন্ত্রীদের বিচারের ক্ষেত্রে কোর্টের নির্দেশনা অনুসরণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানান তিনি। আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। সোমবার জাপানে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে। সফরে 7টি সমঝোতা স্মারক সই করা হবার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। জাপানের কাছে চাওয়া হয়েছে $1 বিলিয়ন বাজেটের সহায়তা। তবে কত পাওয়া যাবে সেটা চূড়ান্ত হবে এই সফরে। আমরা কেবল চেয়েছি এগ্রিমেন্টটা হবে, তারপরে আমরা বলতে পারবো যে এই লোনটা, এবং সেটা হতে আপনাকে অলমোস্ট ওই সময় পর্যন্ত কত অপেক্ষা করতে হতে পারে। সফরে প্রাধান্য পাবে কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, অবকাঠামো খাতে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। বাজেটারি সাপোর্টের প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নোটিশ জারি করেছে ট্রাইব্যুনাল। এতে আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার দুটি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রসিকিউটর জানান, নির্দেশিত সময় আদালতে হাজির না হলে 1 বছরের সাজা হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী দেশ ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বক্তব্যের মাধ্যমে চালান নানা ষড়যন্ত্র। আদালত অবমাননার এমন অভিযোগের জবাব দিতে 25 মে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় সোমবার দুটি জাতীয় দৈনিকে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, সময়মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনা সহ 2 জনের হতে পারে জেল ও জরিমানা। এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান এই আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঈদের আগেই আমরা ফরমাল চার্জ দাখিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিছুদিন আগে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পাওয়ার কথা জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জেলা বিভাগ ছাড়িয়ে বুধবার ঢাকায় ফিরছে বিএনপির তারুণ্যের সমাবেশ। আয়োজন হবে নয়াপল্টনে। এর আগে কাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে হবে তারুণ্যের সেমিনার। সোমবার নয়াপল্টনে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদল যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানায়। গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের ভোটের মাধ্যমে
রাষ্ট্র ক্ষমতা নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিএনপি মনে করে এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুণ্ঠিত হবে। তাই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টির নয়, এটি একটি রাজনৈতিক জাগরণ, যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে, রক্ষা করবে এবং তা আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দেবে। রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশে জানিয়েছে সিসি ক্যামেরা ফুটেজে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গতকাল রোববার রাতে গুলশান থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুলকে বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ ময়নাতদন্ত করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে গুদারাঘাট ৪ নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান সিদ্দিকুর রহমান নিউজ 24-কে জানান, ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী যা সংগঠিত হয়েছিল সেগুলো আমরা সেখানে লিপিবদ্ধ করেছি। তারপরে আমাদের নিজেদের একটা পর্যালোচনা আমরা দিয়েছি যে এটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে। আমাদের যে কর্মক্ষমতা কমিটির সেটা কিন্তু পুলিশ বা ডিবি যে তদন্ত করছে তাদের কর্মক্ষমতার সমান না। আমরা একটা পরিস্থিতিটা যেভাবে সংগঠিত হয়েছে এবং এটার আলোকে যা হতে পারে সেইটার ব্যাপারে আমরা একটা পর্যালোচনা দিয়ে কিছু রিকমেন্ডেশন দিয়েছি। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবির ধারাবাহিকতায় এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মবিরতিতে ক্ষতি পুষিয়ে নিতে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করার ঘোষণাও দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ থেকে সকল দপ্তরে পূর্ণ উদ্যমে কাজ চলছে। তবে আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। দেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সামনে এবার গ্লোবাল সুপার লিগের শিরোপা ধরে রাখার মিশন। টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে ফেরাতে চান রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তবে সেটা নির্ভর করছে পরিস্থিতি আর সাকিবের নিজের ইচ্ছার উপর। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। এবার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াই বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সামনে। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলছেন, এবারের যাত্রায় মাহমুদুল্লাহ দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব আল হাসানকেও রাইডার্স শিবিরে ফেরাতে চান তিনি। তবে সার্বিক পরিস্থিতিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পাওয়া যে কঠিন হবে সেটাও জানা আছে তার। নিউজিল্যান্ড থেকে একটা টিম আসবে, নিউজিল্যান্ড ওভারঅল টি20 ক্রিকেট খুব ভালো খেলে, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স খেলবে। সো আমি শিওর, আমি শুনেছি যে টিম ডেভিডের মতো প্লেয়ার এবং হোবার্ট হারিকেন্স যে স্কোয়াডটা নিয়ে খেলেছে তারাই আসবে। এবং ফিফথ হচ্ছে রংপুর রাইডার্স। সো অবভিয়াসলি রংপুর রাইডার্স যখনই কোনো একটা টিমে টুর্নামেন্টে খেলতে যাবে বা অ্যাটেন্ড করতে যাবে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। বিদেশি তারকাদের মধ্যে যুক্তরাষ্ট্রের হারমিত সিং এবারও থাকছেন স্কোয়াডে। বিপিএল মাতানো কাইল মায়ার্সের সঙ্গেও রংপুরের যোগাযোগ হয়েছে। আকিফ জাভেদও খেলবেন। এমনকি প্রোটিয়া চায়নাম্যান তাবরিজ শামসিও নিশ্চিত করেছেন রাইডার্সের হয়ে জিএসএল খেলার বিষয়টি। কোচিং প্যানেলে আশরাফুলকেও দেখা যেতে পারে, তবে হেড কোচ মিকি আর্থার অনিশ্চিত। কাইল মায়ার্স আমাদের জন্য কনফার্ম করেছে। তাবরিজ শামসি সাউথ আফ্রিকান চায়নাম্যান বোলার, ন্যাশনাল টিমে খেলেছে, উনি আমাদের জন্য সাইন করেছে।
গতবারে বিপিএল এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল আমাদের আকিফ জাভেদ। আশরাফুল ভাই তো সবসময় থাকবেন, উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন। মিকি আখতার আনফরচুনেটলি উনি অবশ্যই এখানে থাকতেন, ওনার সাথে আমার রেগুলার কথা হচ্ছে স্পট নিয়ে এভরিথিং, কাকে সাইন করা যায়। বাট যেহেতু ওর কাউন্টিতে ওর ডোমেস্টিক ওই সময় চলবে ইংল্যান্ডে, ও আসতে পারবে না। 8 থেকে 18 জুলাই পর্যন্ত গায়ানায় বসবে 2025-এর গ্লোবাল সুপার লিগ আসর। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।